আমি পাইনি খুঁজে। আমি জানি না মিহি আপু এখন কোথায় আছে নিকি আপু। কথাটা বলতেই গলা ধরে আসে উৎসার। কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে নিকি সাবিনা পাটোয়ারির রুমেই ছিলেন। সাবিনা পাটোয়ারি পলকহীন দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিলেন। নিকি উৎসার কথায় অস্থির হয়ে পড়ল। কি? মিহিকে পাসনি? মানে কি? সাবিনা পাটোয়ারির কানে কথারই ঝংকার তুলল। প্যানিক করতে লাগলেন তিনি। চোখ দুটো উল্টো হয়ে যাচ্ছে তার। নড়ার চেষ্টা করছে। নিকি উৎসাকে কিছু বলতে যাবে, তার পূর্বেই তার চোখ গেল নিজের ফুফির দিকে। ফুফি! নিকি দৌড়ে সাবিনা পাটোয়ারির কাছে গেল। ফোন বিছানায় রেখে বলল, ফুফি, কি হয়েছে তোমার? ফুফি, এমন করছো কেন? উৎসা আঁতকে উঠল। কি হয়েছে তার মায়ের? ঠিক আছে তো? হ্যালো, আপু, কি হয়েছে মায়ের? আপু শুনতে পাচ্ছ? হ্যালো, আপু! নিকি ব্যস্ত কণ্ঠে রুদ্রকে ডাকল। ভাইয়া, কোথায় তুমি? দেখো না ফুফির কি হয়েছে। সবাই সাবিনা পাটোয়ারির রুমে ছুটে এলো। রুদ্র দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করে। ওদিকে উৎসা কিছুই বুঝতে পারছে না, কিন্তু যতটা শুনল তার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। উৎসা অধৈর্য হয়ে পড়ল। এখানে থাকলে চলবে না, তাকে মায়ের কাছে যেতেই হবে। উৎসা দ্রুত সিরাতের কাছে বলল তার ফ্লাইট বুক করে দিতে, সে বাংলাদেশ যাবে। সিরাত শুনল উৎসার কথা। সব কিছু রেডি করে দিতেই ঘণ্টাখানেকের মধ্যেই বাংলাদেশের ফ্লাইট ধরল উৎসা। ও হ্যালো ব্রো, বের হ। রিক, এই রিক! জিসান আর কেয়া সেই কখন থেকে ঐশ্বর্যের দরজায় নক করছে। কেয়া ঠাস করে একটা কিক মারল দরজায়। ঐশ্বর্য এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে। পিছন পিছনে একটা ফর্সা মেয়েও বেরিয়ে এলো। কেয়া লজ্জায় ড্রয়িং রুমে চলে গেল। ফর্সা মেয়েটা ঐশ্বর্যের গাল ছুঁয়ে বলে, বাই রিক, হ্যাভ আ নাইস ডে। মেয়েটি বের হতেই ঐশ্বর্য ডাইনিংয়ে গিয়ে অ্যাপেল নেয়। জিসান মলিন মুখে শুধায়, কবে তোর সেইম হবে বলতো? শেমলেস ম্যান। ঐশ্বর্য বাঁকা হাসল। জিসান তেতে উঠল, সকাল সকাল মেয়ে নিয়ে এত? ঐশ্বর্য ভাবলেশীনভাবে জবাব দেয়, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। ইয়াক! আচ্ছা, এত ইয়াক ইয়াক করিস না তো, চল ড্রয়িংয়ে যাই। ঐশ্বর্য আর জিসান ড্রয়িং রুমে গেল। কেয়া ইতিমধ্যে টিভি অন করেছে। সোফায় বসে পড়ল। ঐশ্বর্য আর জিসান এসে ওর পাশে বসল। মিস মোনা ওদেরকে অরেঞ্জ জুস সার্ভ করলেন। কেয়া ফোন বের করে কেএফসিতে অর্ডার করছে। এরিক, বার্গার অর্ডার করি? ওকে, দে। কেয়া অর্ডার করে দিল। ঐশ্বর্য জুস খেতে খেতে বলে, বাই দ্য ওয়ে, আমাদের নতুন কেয়ারটেকার কোথায়? জিসান ফিক করে হেসে উঠল, মনে হয় তোর স্টুপিড ভাবনা বুঝে গেছে, তাই আসেনি। ঐশ্বর্য বাঁকা চোখে তাকায় জিসানের দিকে। আর ইউ শিওর? আচ্ছা, তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে দেবো? নো ওয়ে। কেয়া ভ্রু উঁচিয়ে বলে, কিউট গার্ল, কিন্তু খুবই সরল। সো ওকে হার্ট করার কথা ভাববিও না রিক। ঐশ্বর্য চোখ বুজে নিঃশ্বাস টেনে বলে, বেবি কাম ডাউন, জাস্ট ফান। নো। ঐশ্বর্য দাঁত দেখিয়ে বলে, আই ক্যান ডু ইট। জিসান আর কেয়া দৌড়ে ঐশ্বর্যের পিছু পিছু গেল। নো ওয়ে, সে ইজ ইনোসেন্ট। ঐশ্বর্য ছাদে দৌড়ে গেল। কেয়া জিসান ওদিকেই গেল। মা! উৎসা নিজের মায়ের এমন করুণ অবস্থা দেখে ফুঁপিয়ে উঠল। এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে না গিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেলে গেল। সাবিনা পাটোয়ারিকে ওখানেই ভর্তি করেছে রুদ্র। নিকি উৎসাকে দেখে দৌড়ে ওর কাছে আসে। উৎসাহ শব্দ করে কেঁদে উঠল, আপু, মা কেমন আছে এখন? এখন ঠিক আছে। তুই কেন এত তাড়াহুড়ো করে আসতে গেলি? উৎসা কিছু বলতে যাবে, তার আগেই আফসানা পাটোয়ারি বলে ওঠে, নিশ্চয়ই ওখানে কোনো জায়গা হয়নি, আর না হলে কোনো কুকীর্তি করেই এসেছে। উৎসা গর্জে ওঠে, প্লিজ মামি চুপ করো, আমার মায়ের এমন অবস্থা, আর তুমি এসব বলছো? তো কি বলবো, মা মেয়ে তো আমাদের জ্বালিয়ে শেষ করছিস। শহীদ আফসানার কথা শুনে বিরক্ত হয়ে বলল, আফসানা, এবার থামো তুমি। একদম কথা বলবে না তুমি। আরে, তুই কে রে আমাকে থামানোর? সত্যি কথা সহ্য হয় না, তাই তো? প্লিজ মামি, আমি রিকোয়েস্ট করছি, তুমি একটু থামো। আফসানা পাটোয়ারি আর কিছু বললেন না। উৎসা নিজের মায়ের সঙ্গে দেখা করলো। প্যানিক অ্যাটাক হয়েছে ওনার। নিকি বুঝতে পারলো মিহির কথা শুনেই সাবিনার এমন অবস্থা হয়েছে। সূক্ষ্ম শ্বাস ফেলল নিকি। উৎসাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রুদ্র এসে উৎসার পাশে বসল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। উৎসা রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, ভাইয়া, মায়ের কিছু হলে আমার কি হবে? আমার তো কেউই নেই। রুদ্র উৎসার মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়, কিচ্ছু হবে না ফুপ্পির। আর কে বলেছে তুই একা? আমরা আছি না, চিন্তা করিস না।
রাতের দিকেই সাবিনা পাটোয়ারিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। উৎসা বেশ চিন্তায় আছে। হোস্টেলের গার্ডকে তো কিছুই জানানো হয়নি, এখন যাওয়ার পর কি তাকে থাকতে দেবে? উৎসা বেশ চিন্তায় আছে। এর মাঝে কেয়ারটেকারের জবটাও হয়তো এখন আর থাকবে না। আর না ঐশ্বর্য আর জিশানের ফোন নাম্বার আছে উৎসার কাছে। কাউকেই কিছু জানাতে পারবে না সে। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল উৎসা। সে জানেই না জার্মানি থেকে আসার পর তার জীবনে কি হতে চলেছে। হয়তো নতুন কিছুর সূচনা। মাঝে মাঝে আমাদের ভবিষ্যৎ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, অথচ আমরা তা দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আবার কেউ বোঝে না, কিন্তু দিন শেষে ভবিষ্যতের কথা ভেবে হতাশ হই। মালয়েশিয়া ট্রিপ শেষে জার্মানিতে ব্যাক করে ঐশ্বর্য, জিশান আর কেয়া। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এরপর থেকেই ঐশ্বর্য উৎসাকে খুঁজছে। তার কোনো খবর নেই। মেয়েটাকে দেখতে পাচ্ছে না সে। ব্যাপারটা কি? মিস বাংলাদেশের তো দেখাই নেই। জিশানের কথায় বেশ ভাবনায় পড়ে গেল ঐশ্বর্য। মেয়েটা আসলেই গেল কোথায়? ঐশ্বর্য উঠে রিঙ্কি থেকে একটা গাড়ির কি নিল। এখন কোথায় যাবি তুই? মিস রেড রোজের হোস্টেলে। জিশান অবাক হলো। ঐশ্বর্য মিস বাংলাদেশের পিছনে যেভাবে পড়েছে, তাতে এটা কনফার্ম আর ছাড়াছাড়ি নেই। হোস্টেলে যাওয়ার পর সিরাতের সঙ্গে দেখা হয় ওদের। মিস উৎসা কোথায়? ঐশ্বর্যের সোজাসাপটা প্রশ্ন, কিন্তু সিরাত দুজনের মধ্যে কাউকেই তো চেনে না। আপনারা কে? জিশান ফুস করে শ্বাস টেনে বলে, হাই, আমি জিশান, আর হি ইজ রিক। সিরাত ভ্রুযুগল কুঁচকে নেয়। আপনাদের উৎসার সঙ্গে কি কাজ? ঐশ্বর্য কিছু বলল না, তবে জিশান বলে, অ্যাকচুয়ালি মিস বাংলাদেশি আমাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ নিয়েছে, কিন্তু উনি একদিন গিয়েছে, কাল আর যায়নি। সিরাত বুঝতে পারল, তাহলে উৎসা এই লোকের বাড়িতে কাজ করে। ও, কিন্তু উৎসা তো এদেশে আর নেই। দেশে নেই কথাটা মস্তিষ্কে বেশ প্রভাব ফেলল ঐশ্বর্যের। নেই মানে? কোথায় গিয়েছে? আসলে ওর মায়ের প্যানিক অ্যাটাক হয়েছে, আর উনি তো প্যারালাইসিস, তাই উৎসা কাল রাতেই বাংলাদেশে চলে গেছে। ঐশ্বর্য যেন কথাটা নিতে পারছে না। মেয়েটা কি করে যেতে পারে? হাউ? যে ফিলিংস তার মনে আছে তা ফিজিক্যালি ক্লোজ করতে চায় ঐশ্বর্য, কিন্তু তার আগেই মেয়েটা চলে গেল। ঐশ্বর্যের প্রচণ্ড রকম রাগ লাগছে। আচ্ছা, তাহলে আমি আসি, আমার লেট হচ্ছে। সিরাতের কথাই জিশান বলে, ইয়াপ, থ্যাংক ইউ। সিরাত যেতেই ঐশ্বর্য গাড়ির ডিকিতে সজোরে হাত দিয়ে ফাড়ি দিল। ড্যাম ইট! কাম ডাউন রিক, কি হলো তোর? হাউ ডেয়ার সি! এভাবে কি করে যেতে পারে? হোয়াটস গোয়িং অন রিক? তোর হয়েছেটা কি? কি চাস তুই মিস বাংলাদেশ থেকে? তুই কি ভালোবেসে ফেলেছিস নাকি? নো ওয়ে, জাস্ট সেক্সুয়াল নিডস। জিশান বুকে হাত গুজে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তুই কি আমাকে বোঝাচ্ছিস নাকি নিজেকে? আই ডোন্ট নো, বাট আমি ফিজিক্যাল নিডস, সেক্সুয়াল নিডস ছাড়া কিছুই বুঝি না। নাথিং। ওকে, ফাইন। ঐশ্বর্য গাড়িতে উঠে বসে। তার মধ্যে আপাতত কি চলছে নিজেই বুঝতে পারছে না। লাভ? এটা জাস্ট আসক্তি ছাড়া কিছুই নয়। আর এটা ঐশ্বর্য রিক চৌধুরী প্রুফ করে দেখাবে।